উফ, এই বৃষ্টি আর বাস নষ্ট হওয়ার সময় পেল না। আজকেই বৃষ্টি আর বাস নষ্ট হতে হলো। এখন আমি কি করে ভার্সিটিতে যাব? সাথে ছাতাটাও মনের ভুলে রেখে এসেছি। এই সবকিছু হয়েছে শুধুমাত্র সায়নীর জন্য। যদি আজকে তাড়াতাড়ি যেতে না বলতো তাহলে এমন হতো না। আজকে শুধু একটা বার ভার্সিটিতে যেতে পারলে বাঁচি। ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছিল মিথিলা, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করে বাস নষ্ট হয়ে যায় আর সাথে প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য দ্রুত ছাউনির নিচে এসে দাঁড়ায়। প্রায় 1.5 ঘন্টা ধরে এই একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। যদিও সে বৃষ্টি প্রেমী, কিন্তু আজকে তাকে ভার্সিটিতে যেতে হবে বলে এখন ভিজতে পারছে না। প্লিজ আকাশ, আজকের মতো থেমে যাও না প্লিজ। আজকে আমাকে ভার্সিটিতে যেতে হবে, তুমি থেমে যাও না। আমি তো বৃষ্টি হলে সব সময় ভিজতে পছন্দ করি, জানো তো। আমি এখন ভিজতে পারছি না, তুমি এখন থেমে যাও। হ্যাঁ। আকাশের দিকে তাকিয়ে নিজেই কথাগুলো বলছিল মিথিলা, কিন্তু ছাউনির নিচে দাঁড়ানো সবাই কেমন অদ্ভুত নজরে তাকিয়ে আছে দেখে একটা ক্লোজ আপ হাসি দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। কিন্তু আকাশ যে আজ পণ করেছে গোটা শহরকে আজ বৃষ্টির গ্লাস করিয়ে ছাড়বে, তার যে থামাথামি নামই নেই। বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পরও যখন দেখলো বৃষ্টি থামছে না বা কমছে না, তখন ঠিক করলো এভাবে আর দাঁড়িয়ে থাকা যাবে না, এবার যেতে হবে। এদিকে ছাউনির নিচে দাঁড়ানো প্রায় সবাই চলে গেছে, তাই ঠিক করলো এভাবে চলে যাবে। যেই না ছাউনি থেকে বের হতে যাবে, তখনই কোথা থেকে একটা পুচকো ছেলে এসে মিথিলার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আপু, এই ছাতাটা নাও। সেই কখন থেকে দেখছি তুমি এখানে দাঁড়িয়ে আছো। এই ছাতাটা তুমি নিতে পারো, আর তুমি তো প্রায় অর্ধেক ভিজেই গেছো। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো, আর মিথিলা শুধু অবাক হয়ে শুনে গেল। তুমি কি আমার জন্য ছাতা নিয়ে এসছো? আর তোমার নাম কি? অবাক হয়ে ছেলেটাকে প্রশ্নগুলো করে বসলো মিথিলা। কিন্তু তার কারণও আছে, সে প্রায় 2 ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এর মাঝে কেউ একটা কথা পর্যন্ত বলেনি। আর এই ছেলেটা কোথা থেকে ছাতা নিয়ে এসে হাজির হয়েছে? হ্যাঁ, এটাই তোমার জন্য। আমি দেখেছি তুমি অনেকটা সময় নিয়ে এখানে দাঁড়িয়ে আছো, তাই নিয়ে আসলাম। আর আমার নাম রোহান। এবার এই ছাতাটা নাও তো, আমাকে আবার যেতে হবে। আম্মা যদি দেখে না আমি বৃষ্টিতে ভিজছি তাহলে আমাকে খুব বকে দেবে। এই নাও ছাতাটা, আমি গেলাম। যাক, ভালোই হয়েছে। অনেক সময় নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, কেউ অন্তত আমাকে নজরে পড়েছে। এভাবে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, এবার যাও। কথাটা আর শেষ করতে পারলো না, তার আগেই দেখতে পেল শুধু ছাতা নয়, সাথে একটা চিরকুটও আছে, যা দেখে বেশ অবাক হয়ে যায়। চিরকুটটা বেশ কৌতূহলী। চিরকুটটা খুলতে শুরু করলেই অবাকের শেষ পর্যায়ে চলে যায়। চিরকুটে বেশ গোটা অক্ষরে লেখা আছে, কেমন আছো বৃষ্টিময়ী? আজ তোমাকে বৃষ্টিবিলাস করতে না পেরে বুঝি খারাপ লাগছে, কিন্তু দেখো তুমি কিন্তু বেশ অনেকটা ভিজে গেছো। জানো, আজ তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে। ইচ্ছে করছে তোমাকে একটু ছুঁয়ে দিতে, একান্ত নিজের করে পেতে। আচ্ছা বলো তো, তোমার মাঝে কি এমন আছে যা আমাকে তোমার প্রতি এত টানে? তোমার ওই চোখ, তোমার টোলপড়া হাসি, মুখের দিকে তাকিয়ে থাকলে আমি জগৎ সংসার সব হারিয়ে যাই। কেন তোমার প্রতি আমার এত ভালো লাগা? আমি যে তোমার চোখের দিকে তাকালে আমার সব কিছু ভুলে যাই, তা কি তুমি জানো? আচ্ছা, আমি আর কিছু বলছি না, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে যাও। আর হ্যাঁ, আমি কিন্তু ছাতাটা ফিরিয়ে নিব। হা হা হা। ভালো থেকো বৃষ্টিময়ী, আল্লাহ হাফেজ। চিঠিটা পড়ে কিছু সময় হ্যাং হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে ফোন আসায় নিজের মাঝে ফিরে আসে, তাই তাড়াতাড়ি করে চিঠিটা ব্যাগে ভরে ফোন বের করে দেখে সায়নী ফোন করেছে। তাই দ্রুত ফোন রিসিভ করে ওপাশ থেকে কিছু বলতে না দিয়েই নিজেই বলতে শুরু করলো, হ্যাঁ সায়ু বেবি, আমি আসছি। এই তো প্রায় চলে এসছি, বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে। আমি আসছি এখন, রাখি কেমন, বাই। কথাগুলো বলেই ফোন কেটে দিয়ে বাসে উঠে পড়ল আর চিঠি নিয়ে ভাবতে থাকলো। এই নিয়ে বেশ কিছু চিঠি এসেছে তার কাছে। শুধু চিঠি নয়, সাথে চকলেট, গোলাপ, রজনীগন্ধা, আবার তো মাঝে মাঝে তার প্রিয় কৃষ্ণচূড়া ও সাথে থাকে কিছু চিঠি। শেষে কারোর নাম লেখা থাকে না, যা মিথিলাকে বেশ ভাবায়।
এই রোদ তোকে কখন বলেছি শ্রাবণকে একটা ফোন দিতে, কিন্তু তুই কি করেছিস? সেই কখনো বলে গেছে আমি আসছি, কই এখনও আসলো না কেন? একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কিন্তু স্যার আজকে এত লেট করছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো অভি। আর ফোন করতে হবে না, এই তো আমি চলে এসেছি। আর আমি কিন্তু দেরি করিনি, আমি অনেক আগেই বের হয়ে গিয়েছিলাম, কিন্তু রাস্তায় বের হওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়ে যায়, আর একটু সমস্যার জন্য দেরি হয়ে গেছে, সরি। অভিয়ের পাশে বসতে বসতে উক্ত কথাগুলো সবার উদ্দেশ্যে বলে উঠল শ্রাবণ। শ্রাবণ, অভি, রোদ আর নীল সে ছোট থেকে একসাথে বড় হয়েছে। দো আর বেস্ট ফ্রেন্ড, একই সাথে স্কুল, কলেজ, এখন ইউনিভার্সিটি একসাথে আছে তারা। এদের বন্ডিং খুবই সুন্দর, দুষ্টুমি, ঝগড়া, মারপিট আর সব থেকে বেশি হলো ভালোবাসা, যেটা তাদের মাঝে অনেকটা বেশি দেখা যায়। তো এবার বলো, এত তাড়াতাড়ি করে আসতে বলেছিস কেন? অভির দিকে তাকিয়ে প্রশ্ননাটক করে বসলো শ্রাবণ। এখন আর বলবো না, আগে যদি জানতাম তুই আজকে এত দেরি করবি তাহলে কখনই আগে আসতাম বলতাম না। আচ্ছা সরি, সত্যি বলছি, আমি যদি আগে থেকে জানতাম এমন বৃষ্টি হবে তাহলে আমি ঘুম থেকে উঠেই চলে আসতাম। আবারও সবাই হেসে উঠল। সরি রে, সত্যি বলছি, আমি অনেক আগেই বের হয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় বাস নষ্ট হয়ে যায়, আর সাথে খুব বৃষ্টি ছিল বলেই আসতে দেরি হয়ে গেছিল। প্লিজ রাগ করিস না, আর এমন হবে না। এই দেখ, আমি কানে ধরেছি, এবারের মতো মাফ করে দে না সায়ু। এই শ্রাবণী, তুই কিছু বল না। উক্ত কথাগুলো শাওনি আর শ্রাবণীর উদ্দেশ্যে বলে উঠল মিথিলা। আমি আর কি বলবো, এই শাইনি আমাকে ছাড়েনি, সেই সকাল থেকে ফোন করে করে মাথা খারাপ করে দিয়েছে। জানিস মিথু, আমি সকালে ওর জন্য কিছু খেতেও পারিনি। শেষ কথাগুলো কাদো কাদো ফেস করে মিথিলাকে বলল শ্রাবণী, যা শুনে মিথিলা মুখ টিপে হাসলেও তেতে ওঠে সায়নী। এই, তুই একদম মিথ্যে কথা বলবি না। তুই নিজেও তো দেরি করে এসেছিস, আবার বলিস আমার জন্য তাড়াতাড়ি চলে এসেছিস। তোরা এবার থাম একটু, কি শুরু করেছিস? তোরা কি ছোট বাচ্চা নাকি যে এইভাবে ঝগড়া করছিস? আর তিথি কোথায়? সে খালাম্মাকে দেখছি না কেন? লেট লতিফ কি আজকেও লেট করে আসবে নাকি? সায়নীকে প্রশ্ন করলো মিথিলা। তিথি হলো তাদের বেস্ট ফ্রেন্ড, উচ্চ মাধ্যমিক থেকে তাদের সবার পরিচয়, সেই থেকে তাদের বন্ধুত্ব। আর তিথি বরাবর লেট করে আসে, যার জন্য সবাই তাকে লেট লতিফ বলে ডাকে। উচ্চ মাধ্যমিকের পর একই সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হওয়া, আর এই ভার্সিটির পরিচালনা করে শ্রাবণীর চাচা সেলিম চৌধুরী। আজ তিথি আসবে না, ফোন করেছিলাম, বলো নানু বাড়ি গিয়েছে। তিথির নানু নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য ভোরে সবাই নানু বাড়ি চলে গেছে। আচ্ছা এবার চল না, আমার প্রচুর খিদে পেয়েছে, ক্যান্টিনে যাই। শ্রাবণী মিথিলার প্রশ্নের উত্তর দিয়ে মিথিলা আর সায়নীকে তাড়া দিতে থাকলো। আচ্ছা এই সায়নী, চল তো, আমার শ্রাবু বেবির নাকি খিদে পেয়েছে, একটু পরে তো বেচারি খিদের জ্বালায় কান্না করে দেবে। এক হাত শ্রাবণীর কাঁধে দিয়ে অন্য হাত শ্রাবণীর গাল টিপে দিয়ে কথাগুলো বলল মিথিলা। আচ্ছা চল যাওয়া যাক, ক্লাস শুরু হতে এখনো বেশ কিছু সময় বাকি আছে। আচ্ছা শ্রাবণী শোন, কালকের নোটসগুলো আমাকে। কথাগুলো আর শেষ করতে পারল না। ক্যান্টিনে প্রবেশ করার পরপরই কাউকে দেখা আর কিছু বলতে পারল না মিথিলা। মনে হচ্ছে কেউ তার গলা থেকে শব্দ বের হতে দিচ্ছে না। কিরে, থেমে গেলি কেন? চল। হঠাৎ মিথিলাকে দাঁড়িয়ে যেতে দেখে সায়নী বলে উঠল, হ্যাঁ তুই যা, আমি একটু আসছি, আমার কিছু কাজ আছে। কথাটা বলে আবার উল্টো দিকে হাঁটা দিল মিথিলা। এদিকে সায়নী কিছু বুঝতে না পেরে কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে সে শ্রাবণীর কাছে চলে গেল। এই শ্রাবণ, আজকে কিন্তু ক্রিকেট খেলা আছে, তোর মনে আছে তো নাকি ভুলে গেছিস? কফি খেতে খেতে শ্রাবণের উদ্দেশ্যে বলল অভি। মনে থাকবে না কেন? আমাকে কি কখনো দেখেছিস ক্রিকেট ভুলে যেতে? না, সেটা কি কখনো হয়েছে নাকি? দা শ্রাবণ চৌধুরী ক্রিকেট ভুলে যাবে, এটা কখনো হতে পারে? হ্যাঁ, শ্রাবণের উদ্দেশ্যে নীল কথাটা বলে উঠল। শ্রাবণ একজন ক্রিকেট ভক্ত, ভার্সিটির হয়ে সব সময় খেলে আসছে, আর চ্যাম্পিয়ন হয়েও আসছে তারা। যখনই ক্রিকেটের নাম হয় সবার আগে দেখা যাবে সেখানে শ্রাবণ হাজির।
ইন্টার সেকেন্ড ইয়ারের সময় একটা ক্রিকেট ম্যাচ ছিল অন্য কলেজের সাথে। শুরুটা ভালো হলেও শেষে গিয়ে অপোজিটিভ টিম ফেক ফিল্ডিং দেওয়ায় তাদের সাথে এক প্রকার মারপিট শুরু করে দেয় শ্রাবণ। এতে করে অপোজিট টিম নিজেদের দোষ স্বীকার করে যে তারা ফেক ফিল্ডিং দিয়েছে। আচ্ছা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বসা থেকে উঠে অভি ওয়াশরুমে যাওয়ার জন্য চলে যায়। এই শ্রাবণী শোন না, আমি না কালকের নোটসগুলো লিখতে পারিনি রে। ওই দরজা স্যার তো শুধু আমাকেই চোখে পড়ে, বেছে বেছে শুধু আমার খাতে চেকিং করে। মনে হয় ক্লাসে আর কোনো ছেলে মেয়ে নেই, শুধু একমাত্র আমি আছি। সবেমাত্র বার্গারে বাইট দিতে যাচ্ছিল শ্রাবণী, কিন্তু সায়নীর কথা শুনে তার মুখে দিতে পারল না। হাসতে হাসতে বলল, স্যার তোমাকে কত আদর করে বেবি, তাই তো সবার আগে তোমার হাতে চেক করে। হাসতে হাসতে বলল শ্রাবণী। সায়নী কখনো স্যারের লেখাগুলো নোটস করে না, সেটা স্যার খুব ভালো করে লক্ষ্য করে, যার জন্য স্যার সবার আগে সায়নী খাতা দেখে। তোর ভাবতে হবে না, আমি এক্সট্রা 2টো নোটস করে নিয়ে এসেছি। আপনি যা স্বভাবের মেয়ে, কখনো কোনো নোটস লিখিস না। বার্গারে বাইট দিতে দিতে বলল শ্রাবণী, ও লে আমার জানুলে, আই লাভ ইউ। আমি জানি তুই ঠিক আমার জন্য নোটস নিয়ে আসবি। আচ্ছা, তোদের আমি আইসক্রিম ট্রিট দেবো। আচ্ছা তুই খেতে থাক, আমি একটু আসছি। কথাটা বলে সায়নী চলে গেল আর শ্রাবণী বসে বসে খেতে থাকলো। ও মা গো, আমার মাথা ফেটে গেল গো। ইস, মনে হচ্ছে আজ সত্যি আমার মাথাটা ফেটে গেছে। এই কোন কানারে, দেখে চলতে পারিস না? তোর জন্য আমার মাথাটা ফেটে গেল। ফোন টিপতে টিপতে আসছিল অভি। এদিকে সায়নী নিজেও একটু তাড়াহুড়ো করে যাচ্ছিল। দুজনেই নিজেদের কাজে ব্যস্ত থাকে, কিছু খেয়াল করেনি, যার ফলস্বরূপ একে উপরের মাথায় বাড়ি খায়। ও আপনি কানার সাথে বাড়ি খেলাম। এই আপনি দেখে হাঁটতে পারেন না? চোখে কপালে নিয়ে হাঁটেন মিয়া। ইস, কতই না ব্যথা পেলাম। কানার ভাই অন্ধ একটা। এটা কোন ধরনের কথা? আর আমি না হয় চোখে দেখি না, কিন্তু তুমি তো চোখে দেখো, তাহলে তুমি কেন সামনে থেকে সরে গেলে না? এখানে তাহলে কে অন্ধ হলো শুনি? বুকে হাতগুলো বেঁধে সায়নীকে প্রশ্নগুলো করলো অভি। আমি কেন দেখে হাঁটবো? হ্যাঁ, আপনি দেখে হাঁটবেন, বুঝতে পেরেছেন? আর এখন নিজের দোষ করে আমাকে বলছেন নিজের দোষ স্বীকার করতে পারেন না? দোষটা যদিও দুজনের, কিন্তু সায়নী তো সায়নী, সে সব কিছু হেরে যেতে রাজি, কিন্তু ঝগড়াতে নয়। নিজের দোষ আগে কখনো স্বীকার করবে না, কিন্তু ঝগড়া শেষ হয়ে যাওয়ার পর নিজের ভুল স্বীকার করে। ঝগড়া শেষে স্বীকার করার কারণ হচ্ছে যেভাবেই হোক তাকে ঝগড়াতে জিততেই হবে। এই যে এখনও তাই, যেভাবে হোক এখন তাকে জিততে হবে। তুমি এত কথা কি করে বলো? মুখ ব্যথা করে না? উফ, আর কি ঝগড়াই না করতে পারে ঝগড়েটে একটা। এই আপনি আমাকে ছোগরুটে বললেন কেন? আর আমি বেশি কথা মনে হয় যা ইচ্ছে তাই করব। আমার মুখ আমি কি করব না করব আপনার তাতে কি? হ্যাঁ উফ, তোমার সাথে কথা বলেই মুশকিল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে, আমি দেখে হাঁটিনি, আর আমার দোষ। আই এম সরি। হয়েছে, এবার শান্তি হয়েছে? সায়নীকে কিছু বলতে না দিয়ে সামনে থেকে চলে গেল অভি। অপরদিকে সায়নী হাঁ হয়ে অভির যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই মিথু, চল খেলা দেখতে যাব। আমার তো সেই লাগে ক্রিকেট। বাংলাদেশের যখন খেলা হয় তখন ইচ্ছে করে মাহমুদুল্লাহর দিকে শুধু তাকিয়েই থাকি। কি কিউট না লাগে দেখতে। ডান হাতটা গালে দিয়ে মাহমুদুল্লাহকে নিয়ে ভাবনায় ডুবে যাওয়ার ভান করে উক্ত কথাগুলো বলল শ্রাবণী। তুই যে মাহমুদুল্লাহ বলতে পাগল, সেটা আমরা সবাই জানি। আর আমার বাবা ভয় লাগে, যদি বল এসে জটিলে লাগে তাহলে তো আমি মরে যাব। এই সায়নী থাম তো। আর শ্রাবণী চল তো আমরা গিয়ে খেলা দেখে আসি। সায়নী কি খেলার কিছু বোঝে নাকি? আমি তো খেলা বুঝি না, ভীতু ভয় পাই, কিন্তু যেদিন বল লাগবে না সেদিন হাড়ে হাড়ে বুঝতে পারবে। মিথ্যা অভিমান নিয়ে কথাগুলো বলল সায়নী। আচ্ছা হয়েছে বাবা, এবার চল তো। খেলার মাঝ থেকে দেখলে মজা পাওয়া যাবে না। এই সায়নী চল তো বোন। সায়নীর হাত ধরে টেনে নিয়ে সামনে এগিয়ে চলে গেল শ্রাবণী। কাম অন শ্রাবণ, আই ক্যান ডু ইট। মিথিলার পাশে বসে একটি মেয়ে চেঁচিয়ে কথাগুলো বলল, যা দেখে মিথিলা ভেতরে ফুঁসতে থাকে।
আর মনে মনে বলতে থাকে, কেন রে? শ্রাবণ কি তোর ভাই লাগে নাকি জামাই লাগে যার জন্য এভাবে শ্রাবণ শ্রাবণ করছিস? তোর থেকে সিনিয়র হয়, ভাই বলবি ভাই। এদের আদিক্ষেতা দেখলে মনে হয় পচা পানিতে ডুবে মরি। শাকচুন্নি, যা দূরে গিয়ে মর। আসছে শ্রাবণ, ইউ ক্যান ডু ইট করতে। মনে মনে কথাগুলো বলেও মুখে কিছু বলতে পারল না মিথিলা। মেয়েটি থেকে নজর সরিয়ে যেই না সামনে তাকাবে, অমনি ছক্কার বলটা গিয়ে লাগলো মিথিলার কপালে, যার দরুন মৃদু শব্দে আহ করে উঠল। সাথে সাথে শ্রাবণী আর সায়নী সহ সবাই ব্যতিব্যস্ত হয়ে ওঠে। আমি বলছিলাম না, বল শরীরে লাগলে বুঝতে পারবে? এখন হলো তো, সেই বল এসে তো শরীরেই লাগলো। আমার কথা কি একটু শোনা যায় না? ইস, কতটা ভুলে গেছে। মিথিলাকে উদ্দেশ্য করে বলেছে আর ফুলে যাওয়া জাগে ফু দিতে থাকে। এই বৃষ্টি, সরি, তুমি ঠিক আছো তো? দেখি, এদিকে তাকাও দেখি। অনেকটা ফুলে গেছে, একটু আইস কিউব লাগালে ঠিক হয়ে যাবে, আর রক্ত জমাট বেঁধে থাকবে না। শ্রাবণী, ওকে নিয়ে যা, ক্যান্টিনে নিয়ে গিয়ে আইস কিউব আর একটু পানি খাইয়ে দিস। মিথিলাকে উদ্দেশ্য করে বলছে আর ফুলে যাওয়া জায়গায় ফু দিতে থাকে। প্রথম কথাগুলো মিথিলাকে দেখে বলল, শেষ কথাগুলো শ্রাবণীকে উদ্দেশ্য করে বলল শ্রাবণ। কিন্তু মিথিলা এখনও মনোযোগ সহকারে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। শ্রাবণকে দেখেই মিথিলার মনে এক অদ্ভুত অনুভূতি অনুভব করে। মনের মাঝে হাজারো ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা আজ থেকে না। মিথিলা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তখন শ্রাবণীর জন্মদিনে যায়। তখন প্রথম শ্রাবণকে দেখতে পায়, আর তখন থেকে একটু একটু করে ভালো লাগা তৈরি হতে থাকে, যা এখন দিন দিন বেড়ে চলেছে। ঠিক আছে ভাইয়া, আমি নিয়ে গিয়ে আইস কিউব লাগিয়ে দিব। চল মিথু। শ্রাবণীর কথায় মনোযোগে বিঘ্ন ঘটে মিথিলার, আর সাথে সাথে নিজের নজর সংযুক্ত করে নেয়। আপনি যেমন একটা অন্ধ, আপনার বন্ধু ততটাই অন্ধ। আপনি আমার মাথা ফাটিয়েছেন, আর আপনার বন্ধু আমার মৃত্যুজনের কপাল ফাটিয়ে দিয়েছে। আপনারা দুজনেই একজনের মাথা ফাটে তো আরেকজন কপাল। ফিসফিস করে অভির কানের কাছে এসে বলল সায়নী। যা শুনে রেগে সায়নীর দিকে অভি তাকালে সায়নীর সামনে দাঁত কপাটি দেখে সেখান থেকে মিথিলার কাছে চলে গেল। চল শ্রাবণ, এখন সব ঠিক আছে, ম্যাচটা শেষ করতে হবে। শ্রাবণকে উদ্দেশ্য করে বলে মাঠের দিকে ছুটে গেল নীল, আর শ্রাবণ এখনো মিথিলার যাওয়ার দিকে তাকিয়ে আছে। বৃষ্টিময়ী, তোমার নাকি কপালে বল লেগেছে? এখন কেমন আছো তুমি? এখনও ব্যথা করছে কি? মেডিসিন নিয়েছো? অনেকটা ব্যথা পেয়েছো তাই না? তোমার একটু ব্যথা লাগলে মনে হয় আমি নিজে ব্যথা পেয়েছি। তোমার একটু উদাসীনতা আমাকে কতটা হয়রান করে জানো তুমি? আমি আল্লাহর কাছে চাই তোমার সকল ব্যথা যেন আমার হয়। শোনো, ঠিক করে খাবার খাবে আর মেডিসিন খেতে ভুলে যেও না, কেমন? সকাল সকাল একটা রেড রোজের বুকে আসে, সাথে এই চিঠিটা। এই চিঠি দিয়ে 15টা হলো, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, কে এই লোক যার কাছে তার বিষয় সব খবরাখবর কি করে জানে সেটা ভেবে পায় না। উফ, এই চিঠি আর এই লোকটা আমার মাথা খারাপ করে ছাড়বে। অদ্ভুত লোক একটা। নিজের নাম লিখতে কি সমস্যা হয়? মিথিলা, এই মিথিলা, তাড়াতাড়ি নিচে আয়, সবাই অপেক্ষা করছে টেবিলে। নিচে থেকে মিথিলার মা মিসেস তনয়া শেখ নাস্তার জন্য ডেকে উঠল। মা, বাবা আর ছোট বোন অহনাকে নিয়ে ছোট পরিবার মিথিলার। পরিবারের সাথে ভালোবাসার খুনসুটি নিয়ে দিন চলে যাচ্ছে মিথিলার। লাঞ্চ বা ডিনার একসাথে করতে না পারলেও সকালের নাস্তাটা সবাই একসাথে করে। আসছি মা, একটু অপেক্ষা করো। মায়ের ডাকে তাড়াতাড়ি করে চিঠিটা টেবিলের উপর রেখে নিচে নেমে গেল। দা ভাই, আমাকে একটু শপিংয়ে নিয়ে যাবে? খাবার টেবিলে বসে শ্রাবণকে উদ্দেশ্য করে বলল শ্রাবণী। আমার তো একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, ভার্সিটি ছুটি হওয়ার পর নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার জন্য অপেক্ষা করব। কথাটা বলে নিজের খাওয়াই মনোযোগ দিল শ্রাবণী। এই মিথিলা শোনো। ক্লাসের দিকে যাচ্ছিল মিথিলা, কিন্তু হঠাৎ করে পিছন থেকে কারোর ডাক শুনে সেখানে দাঁড়িয়ে গেল। এখন কেমন আছো? আর কালকের জন্য সরি। এখনও কি ব্যথা আছে? মিথিলার সামনে এসে উক্ত কথাগুলো বলল শ্রাবণ। এখন ঠিক আছি, আর আপনার সরি বলতে হবে না। আপনি তো আর ইচ্ছে করে মারেননি।
এখন আর তেমন ব্যথাও নেই। মাথা নিচু করে শ্রাবণের প্রশ্নের উত্তর দিল মিথিলা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো। কথাটা বলেই মিথিলার সামনে থেকে চলে গেল শ্রাবণ। এত সময় নিয়ে যে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল, শ্রাবণ সামনে থেকে চলে যেতেই তা বেরিয়ে আসলেও মনে হচ্ছে সে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলো। এই তোর কি হয়েছে? এবার ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিস কেন? তুই ঠিক আছিস তো? ক্লাসের সামনে মিথিলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল সায়নী। হ্যাঁ আমি ঠিক আছি, ওই একটু তাড়াতাড়ি করে হেঁটে এসছি আর তার জন্য একটু হাঁপিয়ে গিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে। কথাটা বলে সায়নী ক্লাসে চলে গেল আর তার পিছন পিছন মিথিলাও চলে যায়। এই রোদ, তুই ফোনে এত কি করছিস রে? কথাটা বলে চু মেরে রোদের হাত থেকে ফোন নিয়ে নিল নীল। এই আবার ফোন দে নীল, তুই কি কখনো চেঞ্জ হবি না? না রে, আমি কখনো চেঞ্জ হব না। হে শ্রাবণ, তুই কিছু বল না ভাই, কি তখন থেকে বই নিয়ে বসে আছিস? এত সময় নিয়ে একটা বই পড়ছিল শ্রাবণ, কিন্তু এবার রোদের কথা শুনে বইটা রেখে রোদ আর নীলের দিকে তাকালো শ্রাবণ। তোরা দুজন তো এক, মনে হয় তোরা দুজন ছোট বাচ্চা, একজন আর একজনের সাথে সারাদিন লেগেই থাকিস। এই তো এত সময় একটা সত্যি কথা বলছিস। এই নীল সারাদিন শুধু আমার পিছনে লেগে থাকে। এই আমি তোর পিছনে লেগে থাকি, তুই আমার পিছনে লেগে থাকিস, তাই বল। শুরু হয়েছে এদের। এই অভি, চল একটু লাইব্রেরি থেকে ঘুরে আসি, ওরা থাকুক। কথাটা বলে লাইব্রেরির দিকে চলে যায় শ্রাবণ। তারপর একে একে অভি, রোদ আর নীলও চলে যায়। হ্যাঁ ভাইয়া, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলে কল কেটে দিল শ্রাবণী। এই সাফা, আপনি কোথায় হারিয়ে গেছেন? চলেন, আমাদের যেতে হবে। এত সময় অন্য মনস্ক হয়ে বসেছিল মিথিলা। শ্রাবণী হঠাৎ শ্রাবণীর কথায় হালকা কেঁপে ওঠে। হ্যাঁ চল। তারপর সামনের দিকে তাকাতে শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে ফিসফিস করে শ্রাবণীকে বলল মিথিলা, তুই তো আমাকে বললি না যে তোর ভাই আমাদের সাথে যাবে? শুধু শ্রাবণ একা নয়, সাথে অভি, নীল আর রোদও আছে। শ্রাবণ, ভাই তো ঠিক ছিল, কিন্তু এই অভি কে আছে রে? এটাও দেখলেই ইচ্ছে করে মাথার সব কটা তার ছিঁড়ে হাতে ধরিয়ে দিই। থাকুক না, এতে আমাদের কি? আমরা আমাদের মতো শপিং করব, তারা তাদের মতো থাকবে। কথা বলতে বলতে শ্রাবণের সামনে চলে এসেছে সবাই। তাহলে এবার যাওয়া যাক। তুমি আর মিথিলা ঠিক ছিলে, কিন্তু তোমার ওই ঝগড়াটে বান্ধবীকে সাথে নিয়ে আসলে কেন বলো তো? শ্রাবণীকে উদ্দেশ্য করে বলল অভি। এই আপনি আবার আমাকে ঝগড়ুটে বললেন? হ্যাঁ কেন? আপনি কি কিছু বলেছি? এই তো তুমি নিজেই এখন ঝগড়া করছো, এবার বলো আমাকে ঝগড়াটে বললেন কেন? শেষ কথা গুলো একটু ব্যাঙ্কে করে বলল অভি, যা দেখে সবাই মুখ টিপে হেসে উঠল। হয়েছে, এবার যাওয়া যাক। আর অভি, এখানে কিন্তু তুই ঝগড়া করেছিস, এখন চুপ করে চল। কথাটা শেষ করে একে একে সবাই গাড়িতে উঠে বসতে গেল। শেষে সায়নী গাড়িতে ওঠার সময় ইচ্ছে করে অভির পায়ে পাড়া দিয়ে অভি কানের কাছে ফিসফিস করে বলে, আমাকে ঝগড়ুটে বলার মজা পেয়েছেন তো? এবার কেমন লাগে বলুন? দুই ভুরু নাচিয়ে কথাটা বলে গাড়িতে উঠে বসলো সায়নী। তোমাদের আর একজন কই? নীল মিথিলাদের উদ্দেশ্য করে কথাটা বলেও উত্তর দিল রোদ, যা শুনে সবাই মাথা ঘুরে রোদের দিকে তাকালে নীল আমতা করতে থাকলো। আসলে কালকে আমি ক্লাসে যাওয়ার সময় মিথিলা আর শ্রাবণীর কথা শুনছিলাম আর কি। সবাইকে সন্ধিহীন নজরে তাকিয়ে থাকতে দেখে ঝটপট করে বলল রোদ, আর তা শুনে সবাই একসাথে বলে উঠল ও। সবার কথা শুনে যেই না একটু দম নিয়ে নিঃশ্বাস নিতে যাবে, কিন্তু মনে হলো নীলার তা সহ্য হলো না, তাই বলো, কিন্তু তুই তো কালকে সারাদিন আমাদের সাথেই ছিলি, তাহলে কি করে জানলি? বেচার রোদ একটু শান্তিতে নিঃশ্বাস নিতে যাচ্ছিল, কিন্তু সেটা আর হলো না। এই তুই আবার শুরু করছিস? তোর কি আমার পিছু না লাগলে না? কথাটা এক প্রকার এড়িয়ে যাওয়ার জন্য কথাগুলো বলল রোদ। আচ্ছা হয়েছে, এবার গাড়ি থেকে নেমে ঝগড়া করেন আপনারা। আমরা চলে এসেছি আর ওরাও সবাই ভিতরে চলে গেছে। নীলা রোদ নিজেদের ঝগড়ার মাঝে এতটাই লেগেছিল যে কখন মলের সামনে চলে এসেছে সে খেয়াল নেই তাদের। আচ্ছা শ্রাবণী, তোদের কি কি কেনার আছে গিয়ে কিনে নে, আমি একটা কল করে আসছি। আচ্ছা দা ভাই।
কথাটা বলে সায়নী, শ্রাবণী আর মিথিলা চলে গেল একদিকে, আর শ্রাবণ কাউকে ফোন দিতে দিতে উল্টো দিকে চলে গেল। আচ্ছা তোরা এদিকটায় দেখতে থাক, আমি একটু আসছি। কথাটা বলে মিথিলা উল্টো সাইডে চলে যায়। সবার শপিং করা শেষ, এবার লাঞ্চ করা যাক। সবাইকে উদ্দেশ্য করে বলল শ্রাবণ। হ্যাঁ ভাই চল। দিন দিন আস্তে একটা হাতি হচ্ছে, সেটা কি আপনি জানেন? অবিছবি তুমি আমাকে হাতি বললে? তুমি জানো আমার এই বডি দেখে আমার জন্য কত মেয়ে পাগল। আরে তুমি কি না আমাকে হাতি বললে? আর আমার নাম অভি, ঠিক আছে, কোনো ছবি টবি না। কথাগুলো বেশ ভাব নিয়ে বলল অভি, যা শুনে আবার সায়নী বলল, বডি না ছাই, আপনাকে দেখলে যে কেউ বলবে আপনি ছোট্ট একটা হাতির বাচ্চা। আর আপনার উপর তারাই পাগল হয়ে যাবে যাদের পছন্দ বলতে কিচ্ছু নাই, আর না হলে যারা অন্ধ তারাই বুঝতে পেরেছেন। অবিছবি এবার একটু তোমরা থামো। কি তোমরা দুজন সারাক্ষণ টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করতে থাকো? আর অভি, তুই কবে থেকে এমন হয়ে গেলি? মেয়েদের মতো এমন ঝগড়া কবে থেকে শিখলি? সায়নী আর অভিকে বলল শ্রাবণ। তুই আমাকে চুপ, আর একটা কথাও না, এবার চল। অভিকে কিছু বলতে না দিয়ে উক্ত কথা বলল শ্রাবণ। তারপর সবাই চলে গেল লাঞ্চ করতে। আজ শুক্রবার, ছুটির দিন, তাই মিথিলা সবার ঘুম থেকে ওঠার আগে নিজে উঠে বাড়ির সামনের বাগানে হাঁটতে বের হয়ে যায়। মিথিলাদের বাড়ির সামনে ছোট একটা বাগান আছে, যেটা মিথিলা নিজেই করেছিল। বেশ কিছু ফুল গাছও লাগিয়েছে সে নিজেই, কিন্তু গাছের দেখাশোনা সে নিজে করে না, সব করে তার ছোট বোন। বেশ কিছু সময় বাগানে হাঁটাহাঁটি করে বাড়ির ভিতরে চলে যায় নিজের রুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে দেখে তার মা বাবা দুজনে ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মামুনি। বাবা তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি বলে কিচেনে গেল মিথিলা। বাবা এই নাও তোমার চা। ধন্যবাদ মামুনি। জানো তো মামুনি, এই ছুটির দিনে সকাল সকাল তোমার হাতে চা না হলে আমার দিনটা একটুও ভালো যায় না। বাবা তোমার এই কথা মা শুনলে জানো কি বলবে? কি বলবো? বলবে ও এখন আমার হাতে চা না হলেও চলবে। ঠিক আছে, আজ থেকে তোমার চা খাওয়া বন্ধ। বাপ বেটি নিজেদের চা নিজেই করে নিও। কথাটা বলে মিথিলা আর তার বাবা একসাথে হেসে উঠল। বাবা তুমি একটু রুমে যাও তো। কেন মামুনি? আরে যাও না, গেলেই দেখতে পাবে। যাও না বাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ওকে, আমি কাপগুলো কিচেনে রেখে আসছি। কিচেনে যাওয়ার সময় হঠাৎ করেই কলিং বেল বেজে উঠল। হাতে চায়ের কাপ দেখে ভাবলো কাপগুলো রেখে এসে দরজা খুলে দিবে, তাই কিচেনে চলে যায়। কাপ রেখে এসে দরজা খুলে দেখে কেউ নেই। এতে বেশ অবাক হয়ে বলল, যা বাবা, এই কলিং বেল বেজে উঠলো আর এইটুকু সময় মানুষ কোথায় গেল? কথাটা বলে দরজা লাগিয়ে দিতে যাবে, তখন দেখলো। শুভ সকাল বৃষ্টিময়ী, এক শুভ্র সকালের ভালোবাসা তোমায় দিলাম। চিরকুটটা বেশ কয়েকবার পড়ল মিথিলা। এবারে চিরকুট তার বেশ লেগেছে। যদিও আগে চিরকুটগুলো ভালো হতো, কিন্তু এটা একটু বেশি ভালো লেগেছে। কলিং বেলের আওয়াজ পেয়ে যখন দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে যখন দরজা বন্ধ করতে যাবে, তখন নিচের দিকে তাকিয়ে দেখে একটা বক্স রাখা, আর তার পাশে একটা চিরকুট আছে, সাথে বেলু ফুলের মালা। জিনিসগুলোর দিকে কিছু সময় তাকিয়ে থাকে। হঠাৎ করে কিছু মনে হতেই দৌড়ে বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়ে চারিদিকে তাকায়, কিন্তু যে আসে ছুটে এলো তার হলো না। তাই মন খারাপ করে আবার চলে এসে জিনিসগুলো নিয়ে নিজের রুমে চলে যায়। আপনি যেই হন না কেন, আমি আপনাকে ঠিক খুঁজে বের করে ছাড়বো। কথাটা বলে আবার জিনিসগুলোর উপর হাত বুলিয়ে দিল মিথিলা। জিনিসগুলো নিয়ে রুমে চলে আসার পর কিছু সময় ভাবতে থাকে, বক্স কি খুলে দেখবে নাকি দেখবে না। অনেক ভেবে ঠিক করলো বক্স খুলে দেখবে, এতে কি আছে। যেই ভাবা সেই কাজ, লেগে গেল বক্স খুলতে। কিন্তু বক্স খুলে মুখ হা হয়ে গেল, কারণ বক্সে ছিল হিজাব, চুড়ি, কানের দুল, দুটো শাড়ি, একটা গাজরা আর অনেকগুলো চকলেট। শাড়ির একটা কালার ছিল কালো, আর একটা ছিল মিষ্টি কালারের। সবগুলো জিনিসের উপর একবার হাত বুলিয়ে দিয়ে চিরকুট আর বেলি ফুলের মালা হাতে নিল। কিছু সময় নিয়ে বেলি ফুলের সুবাস নিয়ে চিরকুট খুললেই উপরে উক্ত কথাগুলো দেখতে পেল। বাবা এটা তোমার জন্য, আর মা এটা তোমার। কালকে শপিং মলের সময় নিজের বাবা মা আর ছোট বোন অহনার জন্য শপিং করে নিয়ে আসে মিথিলা। বাহ, বেশ সুন্দর হয়েছে মামুনি। ধন্যবাদ বাবা। বাবা আজকে আমরা বাইরে ডিনার করতে যাই, চলো না বাবা, অনেক দিন হলো।
আমরা একসাথে ডিনার করতে যাই না। আচ্ছা ঠিক আছে, আজ আমরা একসাথে ডিনার করতে যাব। লাভ ইউ বাবা। কথাটা বলে বাবাকে জড়িয়ে ধরল মিথিলা। দাভাই আসবো? কথাটা বলে শ্রাবণের রুমে ঢুকে যায় শ্রাবণী। চলে এসেছিস, আবার বলতে যাস কেন শুনি? শোনো দাভাই, এটা হলো বোনদের জন্মগত অধিকার। আমি বলবো ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র বলার জন্য। আর তোমার কাজ হলো আমার বলা কথাগুলো শুনে যাওয়া। কথাটা বলে শ্রাবণী হেসে উঠল, আর শ্রাবণীর সাথে তাল মিলিয়ে শ্রাবণও হেসে উঠল। বুঝলাম। এবার বলেন কি জন্য আমার কথা আপনার মনে পড়ল? এটা তুমি বলতে পারলা দাভাই? আমি বুঝি তোমার রুমে আসতে পারি না? একটু অভিমান করে বলল শ্রাবণী। আচ্ছা, আমার লক্ষ্মী বোনকে অভিমান করতে হবে না, আমার ভুল হয়েছে, এই কানে ধরছি। এক হাত দিয়ে কান ধরে অন্য হাত দিয়ে শ্রাবণীকে এক পাশ থেকে জড়িয়ে ধরে। দা ভাই, আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে প্লিজ? এইটা হলো তাহলে আসল কারণ? দা ভাইয়ের কাছে এই জন্য আসা, তাই তো? আচ্ছা আমি নিয়ে যাব, সন্ধ্যায় রেডি হয়ে থাকিস, একেবারে ডিনার করে তারপরে আসবো। দাভাই, ইউ আর দ্য বেস্ট দাভাই। কথাটা বলে শ্রাবণের গাল ধরে হালকা টেনে দিয়ে রুম থেকে চলে গেল শ্রাবণী। আমি এর বড় নাকি এ আমার বড় বুঝতে পারি না। কথাটা বলে শাওনিতে ওয়াশরুমে চলে যায় শ্রাবণ। আজ শুক্রবার, জুম্মার নামাজ পড়তে যাবে তার চাচার সাথে। হ্যালো, কে বলছেন? দুপুরের পর থেকে একটা নাম্বার থেকে বারবার ফোন আসছিল শাওনির ফোনে, কিন্তু যখনই ফোন রিসিভ করতে যাই তখনই ফোন কেটে দেয়, মানে মিসড কল দিচ্ছে আর কি। কিন্তু এবার বিরক্ত হয়ে নিজে ফোন করলো সেই নাম্বারে। হ্যালো, কথা বলছেন না কেন? আর এইভাবে বারবার ফোন করছেন কেন? এবারও কোনো উত্তর না আসে বিরক্তর শেষ পর্যায়ে চলে যায় শাওনি। তাই এবার বিরক্ত আর রাগ নিয়েই বলতে লাগলো। এই কোথাকার কোন গাধারে? কথা যখন বলতে পারিস না তখন বারবার ফোন করিস কেন? আর একবার যদি ফোন করেছিস তোকে তুলে বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারবো, তারপর বিছুটি পাতা সারা শরীরে ছিটিয়ে দিব বেটা। আর কখনো ফোন করেছিস তো তোর মাথার সব চুল ছিঁড়ে তোর হাতে ধরিয়ে দিব বেটা। ফোন রাখ, তোর জন্য আমার সময় আর ফোনের টাকা গেল। কথাগুলো বলেই ফোন কেটে দিল শাওনি। এখন মনে হচ্ছে যদি লোকটাকে সামনে দেখতে পেত তাহলে কাছে চিবিয়ে খেত। এই আপনি, তোর হলো? আর কত সময় লাগবে তোর? হ্যাঁ, আমরা সবাই রেডি হয়ে কখন থেকে বসে আছি, আর তোর তো এখনও হলো না। আমরা কিন্তু চলে গেলাম। ড্রয়িং রুম থেকে মিথিলাকে ডেকে চলেছে অহনা। সবাই রেডি হয়ে বসে আছে, কিন্তু যেই ডিনারের জন্য বলো তার খবর নেই। এই তো আসছি। এত চিল্লাচিল্লি করছিস কেন? রেডি হতে তো একটু সময় লাগবেই। শাড়ি কুচি ঠিক করতে করতে বের হয়ে বলল মিথিলা। ওয়াও আপনি, তোকে আজ খুব দারুণ লাগছে দেখতে। আমার মামুনি তো এমনিতেই দেখতে মিষ্টি, আজকে আরও বেশি মিষ্টি লাগছে দেখতে। কথাটা বলে মিথিলার কপালে আদর করে দিলেন মিথিলার বাবা মিস্টার আদনান শেখ। সব ভালোবাসা শুধু আপনির জন্য। আমি বুঝি কেউ না, আমাকে কেউ ভালোবাসে না? গাল ফুলিয়ে উক্ত কথাগুলো বলল অহনা। হ্যাঁ, তুই তো এ বাড়ির কেউ না, তোকে তো রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল, তাও আমার তোকে ভালো লাগছিল তাই। কথাটা বলে মুখ টিপে হাসতে শুরু করলো মিথিলা। মা দেখো না আপনি কি সব বলছে। এই মিথু, তুই একদম আমার মাকে উল্টোপাল্টা কথা বলবি না। আমি আমার দুই মাকে অনেক ভালোবাসি। কথাটা বলে দুপাশ থেকে মিথিলা আর অহনাকে জড়িয়ে ধরল মিসেস তয়না শেখ। এখন কি ডিনার করতে যাবে? এবার কথাগুলো বলল আদনান শেখ। তাড়াতাড়ি করে চলো। তারপর মিথিলার পরিবার চলে গেল ডিনার করতে। না ভাই, আমরা আগে ডিনার করব, তারপর ফুচকা খাবো, তারপর আমরা সিনেমা দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকের দিনটা তোর জন্য বরাদ্দ করা হলো। ড্রাইভিং এর ফাঁকে শ্রাবণীকে বলল শ্রাবণ। আরে ওইটা মিথিলা না দাবে, দেখো ওইটা মিথিলা না। ডিনার করে বের হয়ে গাড়িতে উঠতে যাচ্ছিল শ্রাবণী, কিন্তু একটু দূরে মিথিলাকে দেখে শ্রাবণকে উদ্দেশ্য করে বলল শ্রাবণী। হবে হয়তো। এই মিথিলা, এদিকে আমি। শ্রাবণের কথা শুনে চেঁচিয়ে মিথিলাকে ডেকে উঠল শ্রাবণী। এদিকে রাস্তা কেউ নিজের নাম নিয়ে ডাকতে শুনে চারিদিকে তাকিয়ে দেখতে পেল দূরে শ্রাবণী দাঁড়িয়ে হাত নেড়ে তার দিকে এগিয়ে আসছে। তুই এইখানে? ও আঙ্কেল আর আন্টিও সাথে আছে?
আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনারা? মিথিলার সামনে এসে দাঁড়িয়ে কথাগুলো বলল শ্রাবণী। আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? আর তুমি এখানে কি একা একা এসেছো? সালামের উত্তর দিয়ে শ্রাবণীকে প্রশ্নগুলো করলো মিসেস তরুণা শেখ। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আর আমি এইখানে একা আসিনি তো, আমি আর দা ভাই সাথে ডিনার করতে এসেছিলাম। শ্রাবণী কথাগুলো বলতে বলতে সেখানে উপস্থিত হলো শ্রাবণ। সেও মিথিলার মা বাবাকে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিল। কেমন আছো মিথিলা? হঠাৎ করে শ্রাবণের কথা শুনে চমকে উঠল মিথিলা। এত সময় নিয়ে সে শুধু শ্রাবণকে আর চোখে দেখে যাচ্ছিল। জি ভালো, আপনি কেমন আছেন? কথাগুলো বলে মাথা নিচু করে পায়ের দিকে তাকিয়ে রইল মিথিলা। আলহামদুলিল্লাহ ভালো। কথাগুলো বলে শ্রাবণীর দিকে তাকিয়ে ফের বলে উঠল, এবার আমাদের যেতে হবে আন্টি। শ্রাবণী চলো। আন্টি একটু রিকোয়েস্ট ছিল, প্লিজ না করো না। মিসেস তনয়া শেখকে বেশ অনুরোধ ছুড়ে বলল শ্রাবণী। হ্যাঁ বলো মা। আন্টি আঙ্কেল মিথিলাকে আমাদের সাথে নিয়ে যাই প্লিজ, আমরা আবার মিথিলাকে বাসায় ড্রপ করে দিব। প্লিজ আন্টি নিয়ে যাই না, তুমি কিন্তু বলেছ আমার রিকোয়েস্ট রাখবে। মিসেস তনয়া শেখ এর হাত ধরে বেশ অনুরোধ ছুড়ে বলল শ্রাবণী। এদিকে মিসেস তনয়া শেখ শ্রাবণীর কথাগুলো মিস্টার আদনান শেখের দিকে তাকিয়ে ইশারা করলো কিছু বলতে, যা দেখে মিস্টার আদনান শেখ শান্ত হতে বলে নিজেই বলতে শুরু করলো। কিন্তু শ্রাবণী? আঙ্কেল আমিও তো আপনার আরও একটা মেয়ে, তাই না? তাহলে আমার রিকোয়েস্ট রাখো না প্লিজ। আর আমাদের বেশি সময় লাগবে না, দা ভাই মিথুকে পৌঁছে দিবে। মিস্টার আদনান শেখকে কথা শেষ করতে না দিয়ে কথাগুলো বলল শ্রাবণী। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মিথিলাকে সাথে করে নিয়ে যাও। মিস্টার আদনান শেখের সম্মতি নিতেই মিথিলাকে সাথে করে নিয়ে চলে গেল শ্রাবণী। আর মিস্টার আদনান শেখ, মিসেস তনয়া শেখ আর অহনা চলে যায় নিজেদের বাসায়। এখন আমরা কোথায় যাব? শ্রাবণীকে উদ্দেশ্য করে বলল মিথিলা। এখন আমরা ফুচকা খেতে যাব, তারপর সিনেমা দেখতে যাব, আমরা অনেক এনজয় করব। অনেক খুশি হয়ে বলল শ্রাবণী। অন্যদিকে শ্রাবণ ডাইভিংয়ের ফাঁকে ফাঁকে লুকিং গ্লাসে মিথিলাকে দেখে যাচ্ছে। মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে দেখতে। কে বলেছিল শাড়ি পরে আসতে? বিড়বিড় করে কথাগুলো বলল শ্রাবণ, যা সে নিজের সারা দ্বিতীয় কারোর কান পর্যন্ত পৌঁছালো না। হ্যাঁ, আজকে একটু বেশি সুন্দর লাগছে মিথিলাকে দেখতে। যদিও সে দেখতে বেশ সুন্দর, কিন্তু আজকে আকাশি রঙের শাড়ি ম্যাচিং করে হিজাব আর চুড়ি সাথে কাজল, এতেই দেখতে খুব সুন্দর লাগছে। আর যাদের দেখার নজর সুন্দর তাদের কাছে অন্ধকারও ভালো লাগে। দাবাই সামনে রামু কাকার দোকান আছে না, ওইখানে রাখবি, ঠিক আছে? শ্রাবণকে উদ্দেশ্য করে বলল শ্রাবণী। এত সময় পর সামনের দিকে তাকাই মিথিলা, আর তখনই শ্রাবণও লুকিং গ্লাস দিয়ে পিছনে তাকাচ্ছিল, যার ফলস্বরূপ মিথিলা আর শ্রাবণের চোখে চোখ পড়ে যায়। এই দাবাই গাড়ি থামা। হঠাৎ করে শ্রাবণীর উত্তেজিত কণ্ঠ শুনে জোরে গাড়ি ব্রেক করলে সামনের দিকে ঝুঁকে পড়ে শ্রাবণী সহ মিথিলা। এইভাবে কেউ চেঁচিয়ে ওঠে? এর একটু হলেই তো বাজে কিছু হয়ে যেত। এবার বলো কেন গাড়ি থামাতে বললি? বেশ রাগ নিয়ে শ্রাবণীকে বলল শ্রাবণ। সরি দাফা, আমি ঠিক বুঝতে পারিনি। মাথা নিচু করে বলল শ্রাবণী। ঠিক আছে, পরবর্তীতে আর যেন এমন না হয়। এবার বলো কি হয়েছে? এইভাবে হঠাৎ গাড়ি থামাতে বললি কেন? কিছু কি হয়েছে? কোনো সমস্যা? এক নিঃশ্বাসে কথাগুলো বলো শ্রাবণ। উফ, এত প্রশ্ন কেউ একসাথে করে নাকি? আর হয়েছে তো, অনেক বড় সমস্যা হয়েছে। শেষ কথাগুলো বেশ সিরিয়াস হয়ে বলল শ্রাবণী, যা শুনে শ্রাবণ আর মিথিলা দুজনেই উত্তেজিত হয়ে উঠল। এই শ্রাবু, তোর কি হয়েছে? শরীর খারাপ লাগছে? বমি পাচ্ছে? কি হয়েছে আমায় বল। এই তোমরা একটু থামবে। বাপ্পা গো বাপ্পা, আমাকে একটু কথা শেষ করতে দিবে তো নাকি? আর আমার শরীর ঠিক আছে, আমার বমিও পাচ্ছে না, তাই এভাবে উত্তেজিত হতে হবে না। এবার শোনো কি হয়েছে। ওই দেখো হাওয়াই মিঠাই মিথিলার খেতে ইচ্ছে করেছে, তাই তো এভাবে বলে ফেলেছি। কিন্তু আমি... মিথিলাকে কথা শেষ করতে না দিয়ে মিথিলার এক হাত চেপে ধরল শ্রাবণী, যা দেখে আর কোনো কথা বাড়ালো না মিথিলা, শুধু মাথা দিয়ে সম্মতি দিল যে শ্রাবণী যা বলেছে সব সত্য কথা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যেন আর কোনোদিন এরকম ব্যবহার করতে না দেখি। ঠিক আছে দা ভাই। কথাটা তারা গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাই খেতে চলে গেল। ধন্যবাদ শ্রাবু বেবি,
তোর জন্য আজ অনেক দিন পরে এভাবে রাস্তায় দাঁড়িয়ে হাওয়াই মিঠাই খাওয়ার চান্স করে দেওয়ার জন্য। আরে তুই কি আমাকে থ্যাঙ্কস দিচ্ছিস? থ্যাঙ্কস তো আমার তোকে দেওয়া উচিত। তোর কথা না বললে তখন দাভাই আমাকে খুব বকা দিত, আর তখন তো তুই প্রায় সত্যি কথা বলেই দিচ্ছিলি। হাওয়াই মিঠাই ছিঁড়ে মুখে দিতে দিতে কথাগুলো বলল শ্রাবণী। বন্ধুত্বের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। আর এখন আমি সহ তোর দাভাই প্রচুর ভয় পেয়ে গেছিল। কথাটা বলে শ্রাবণের দিকে তাকালে দেখতে পাই শ্রাবণ কারোর সাথে ফোনে কথা বলছে। তোমাদের হয়েছে? ফোনের কথা বলা শেষ করে শ্রাবণীর পাশে এসে বলল শ্রাবণ। একবার মিথিলার দিকে তাকালে দেখতে পেল মিথিলার নাকের ডগায় হাওয়াই মিঠাই লেগে আছে। মিথিলার দিকে তাকিয়ে ইশারা করলে মিথিলা তা বুঝতে না পেরে মাথা নাড়িয়ে কি হয়েছে জানতে চাইলে শ্রাবণ হাত দিয়ে নাকের দিকে ইঙ্গিত করে, কিন্তু মিথিলা তাও বুঝতে পারে না, যেটা শ্রাবণ বুঝতে পেরে নিজেই হাত দিয়ে তুলে দেয়। শ্রাবণের এভাবে ছোঁয়া এতটা কাছে আসে মনের মাঝে এক সুন্দর ভালো লাগা ছেয়ে গেল। মনের মাঝে হাজারো প্রজাপতির ডানা ছটফটানি শুরু হয়ে যায়। মনে হয় এখানেই থেমে যাক সময়, আর দীর্ঘ সময় নিয়ে শ্রাবণ এভাবেই তার সামনে দাঁড়িয়ে থাকুক আর সে দেখতে থাকুক। এই মিথু এবার চল। শ্রাবণ সেই কখন মিথিলার সামনে থেকে চলে এসেছে, কিন্তু মিথিলা এখনো নিজের এক ধ্যান দিয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে শ্রাবণীর কণ্ঠ শুনে হকচকিয়ে যায়। যাওয়াই যায়। আচ্ছা এখানে একটু দাঁড়া, আমি আসছি। কথাটা বলে মিথিলা কোথাও একটাই চলে যায়। একটু পরে আবার চলে আসে, কিন্তু হাতে 3টা আইসক্রিম। এই নে। কথাটা বলে একটা আইসক্রিম শ্রাবণীর দিকে বাড়িয়ে দিল মিথিলা, আর একটা শ্রাবণীর দিকে বাড়িয়ে দিলে সেও নিজেও নিয়ে খেতে শুরু করলো। আইসক্রিম খাওয়া শেষ করে সিনেমা ফুচকা খাওয়া শেষ করে আবার নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। আকাশে প্রচুর মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে। বৃষ্টির এক অদ্ভুত শক্তি আছে। আমাদের যখন প্রচুর মন খারাপ থাকে তখন হঠাৎ করে বৃষ্টির আগমনে মুখরিত হয়ে ওঠে, আমাদের মন খারাপ নিমিষেই দূর করে দেয়। আবার যখন আমাদের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু সেটা করতে পারছি না, তখন বৃষ্টি ভেজা চিৎকার করে কান্না করে মনের সব কষ্ট বৃষ্টির সাথে মিশে যায়। আর যারা বৃষ্টি পছন্দ করে তাদের কাছে মন খারাপ বা ভালো লাগে বলে কিছু হয় না, তারা বৃষ্টি দেখলেই পাগল হয়ে যায় বৃষ্টি বিলাস করতে। দাভাই তুমি আগে আমাকে ড্রপ করে তারপর মিথিলাকে ড্রপ করে দিও। আর আমাদের বাসা তো মিথিলাদের বাসার আগেই। চকলেট খেতে খেতে কথাটা বলল শ্রাবণী। ফুচকা খাওয়া শেষ করে কিছু চকলেট কিনে দেয় শ্রাবণ, যা এখন বসে বসে খাচ্ছে শ্রাবণী আর মিথিলা। তোকে সেটা ভাবতে হবে না, আমি জানি আমাকে কি করতে হবে। লুকিং গ্লাসে দিকে তাকিয়ে কথাটা বলল শ্রাবণ, যা শুনে শ্রাবণী মুখ বেঁকিয়ে আবার চকলেট খাওয়াই মন দিল। বাই মিথু, বাসে গিয়ে আমাকে জানাবি, ঠিক আছে? আর আকাশের অবস্থা ভালো না, কখন জানি বৃষ্টি শুরু হয়ে যায়, ঠিক আছে? তাড়াতাড়ি চলে যা। গাড়ি থেকে নেমে মিথিলাকে বিদায় জানাতে জানাতে কথাগুলো বলল শ্রাবণী। বাই, ভালো থাকিস। বলে শ্রাবণী ভিতরে চলে যায়। এই যে ম্যাডাম, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? চুপচাপ সামনে এসে বসেন। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে মিথিলাকে বলল শ্রাবণ, যা শুনে কিছুটা ইতস্তত করে সামনে গিয়ে বসলো মিথিলা। মিথিলার সামনে বসতেই আবার গাড়ি চালানো শুরু করে শ্রাবণ। কিছুটা দূর আসতেই প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির বেগ ছিল বিধায় শ্রাবণ চেয়েও গাড়ির স্পিড বাড়িয়ে দিতে পারছিল না, তাই গাড়ির স্পিড স্বাভাবিক রেখে গাড়ি চালাতে থাকে। দুজন নরনারী গাড়িতে চুপচাপ বসে আছে, কারোর মুখে কোনো রাটুকু নেই। হঠাৎ করে শ্রাবণ গান প্লে করলো। প্রথম গানটা পছন্দ না হতে গান চেঞ্জ করে আবার গান প্লে করলো। আবার গান প্লে করতেই আতিফ আসলামের গান পেহলি দফা গানটা বাজতে শুরু করে। গানটা বেশ ভালো লেগেছে মিথিলার। গানটার বিশেষত্ব হচ্ছে ভালোবাসার মানুষটির সাথে প্রথম দেখা করতে যাওয়া, মানে ফার্স্ট ডেট। গানটা শেষ হওয়ার পর গান চেঞ্জ করতে গেলে মিথিলার হাতের সাথে শ্রাবণের হাতের স্পর্শ লাগে। সরি, আমি ঠিক বুঝতে পারিনি। মিথিলার হাতে স্পর্শ লাগার ফলে উক্ত কথাগুলো বলল শ্রাবণ, যেন মিথিলা শ্রাবণকে ভুল না বুঝে, তাকে নিয়ে যেন মনের মাঝে কোনো খারাপ লাগা তৈরি না হয়। ইটস ওকে। কথাটা বলে বাইরের দিকে তাকিয়ে রইল মিথিলা। যদিও বৃষ্টির জন্য তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সোডিয়ামের আলোয় হালকা বিস্তার দেখা যাচ্ছে, সেদিকেই তাকিয়ে রইল মিথিলা। প্রিয় মানুষ,
সাথে স্লো ভয়েজে রোমান্টিক গান, সাথে বৃষ্টির থেকে ভালো সময় মনে হয় না অন্য কিছুতে আছে। মিথিলার মনেও সেরকম একটা ভালো লাগা কাজ করছে, আর চোখে একটু পরপর শ্রাবণের দিকে তাকাচ্ছে মিথিলা, যেটা শ্রাবণ বুঝতে পারলেও কিছু বলল না। সে চাইছে না মেয়েটাকে লজ্জা দিতে, থাকুক না এভাবেই, কেটে যাক কিছুটা সময়। তোমার লেখাপড়া কেমন চলছে? হঠাৎ করে শ্রাবণের কথায় বাস্তবে ফিরে আসে মিথিলা। এত সময় কি থেকে কি ভেবে চলেছে, এখন সে গুলো মনে হলে নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। জি ভালো চলছে। ভালো হলেই ভালো। কথাটা বলে আবার নীরবতা নেমে পড়লো তাদের মাঝে। কেউ আর কোনো কথা বলল না। দেখতে দেখতে মিথিলাদের বাড়িতে চলে আসে। ভেতরে চলুন, এভাবে চলে গেলে মা বাবা রাগ করবে। গাড়ি থেকে নেমে শ্রাবণকে উদ্দেশ্য করে বলল মিথিলা, না আজকে না, অন্য কোনো দিন যাব। আর আঙ্কেল আন্টিকে তুমি বুঝিয়ে বললে আর রাগ করবে না। এবার তুমি ভিতরে যাও, বাই। কথাগুলো বলে থামলো শ্রাবণ। ঠিক আছে, ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট, এবার ভিতরে যাও। কথাগুলো বলতেই মিথিলা ভেতরে চলে যায়। সরাসরি নিজের রুমে গিয়ে বেলকনিতে চলে গেল মিথিলা। বেলকনিতে গিয়ে দেখে এখনও শ্রাবণ গাড়ি নিয়ে তার বেলকনির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে হাত নাড়িয়ে বিদায় জানালে শ্রাবণ গাড়ি নিয়ে চলে যায়। ধন্যবাদ শ্রাবণ, আমাকে আজকের মতো এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। কথাটা বলে নিজের রুমে এসে শুয়ে পড়ল মিথিলা। আই লাভ ইউ শ্রাবণ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে যেদিন প্রথম দেখেছি সেই দিন থেকে মনের মাঝে আপনার জন্য এক সুপ্ত অনুভূতি অনুভব করি। শুরুর দিকে আমলে না নিলেও রোজ একটু একটু করে আপনাকে দেখতাম। তারপর কেন জানি না আপনাকে দেখতে ভীষণ ভালো লাগতো, তাই তো কোনো না কোনো বাহানায় আমি আপনাদের বাসায় আসতাম। জীবনের প্রথম ভালো লাগা, প্রথম প্রেমে পড়া সবটাই কেমন জানি সুখ অনুভব হতো। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এইটা শুধু আমার ভালো লাগা নয়, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। শ্রাবণ, আমাকে কি আপনার সুখ দুঃখের সঙ্গী করবেন? আপনার পথ চলার সঙ্গী করবেন? এই আপুই ওর তাড়াতাড়ি। অহনার চেঁচানো শুনে হুড়মুড় করে ঘুম থেকে উঠে বসলো মিথিলা। কি হয়েছে, এভাবে চেঁচামেচি শুরু করেছিস কেন? আর আমি এখানে কি করে এলাম? আমি তো... কথাটা বলে চারিদিকে একবার নজর বুলিয়ে দেখে নীল বর্তমানে সে কোথায় আছে। না, সে তো তার রুমে আছে, কিন্তু সে তো শ্রাবণের সামনে ছিল। তাহলে এখানে কি করে? তার মানে এত সময় যা সত্যি ভেবে এসেছিল সেটা স্বপ্ন ছিল। কিছু হয়নি, কিন্তু বাবাই মা তোমার জন্য ব্রেকফাস্ট টেবিলে অপেক্ষা করছে, আর তুমি এখনও নিজের রুমেই আছো। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আসো। মিথিলার ভাবনার মাঝে কথাগুলো বলে চলে গেল অহনা। সত্যি আমার আপনাকে খুব ভালো লাগে শ্রাবণ। নিজে নিজে কথাটা বলে ফ্রেশ হতে চলে গেল। গুড মর্নিং বাবা। সরি বাবা, আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। ব্রেকফাস্ট টেবিলে বসতে বসতে মিস্টার আদনান শেখকে বলল মিথিলা। গুড মর্নিং মামনি। সমস্যা নেই, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। কথাটা খাওয়াই মনোযোগ দিল সবাই। টেবিলে আর কেউ কোনো কথা বলল না, চুপচাপ খেয়ে যে যার মতো বেরিয়ে গেল। আরে লেট লতিফ যে, আজ এত তাড়াতাড়ি কি করে আসা হলো শুনি? শ্রাবণী কাঁধে ভর দিয়ে কথাগুলো বলল সায়নী। তোদের আমি আগে আসলেও সমস্যা, পরে আসলেও সমস্যা। মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকালো তিথি। আরে তিথি বেবি, দেখি গাল ফুলিয়েছে। দেখি বেবি এই দিকে তাকান একটু। তিথির গাল টেনে দিয়ে বলল শ্রাবণী। আচ্ছা আর ভান করতে হবে না। মিথিলা কই, সে কোথায়? এই তো আমি এসে পড়েছি বেবিস। তিথির পাশে দাঁড়িয়ে কথাগুলো বলল মিথিলা। এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, চল ক্যান্টিনে যাই। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি একটু কল করে আসছি। এই এতদিন পর এসে এখন আবার বলছিস পরে যাবি, ফোন করবি? তোর কাছে আমাদের কোনো দামই নাই, এই জীবন রেখে আর কি লাভ? আমি বরং একবার মরে গিয়ে ঘুরে আসি। সায়নীর কথা বলার ধরন দেখে সবাই উচ্চস্বরে হেসে উঠল। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়ে না ফোন। এবার এখানে না দাঁড়িয়ে ঠিক চলেন। এবার তিথির কথা শুনে সবাই হেসে ক্যান্টিনের দিকে চলে গেল। হেই শ্রাবণ, কেমন আছো তুমি? লাইব্রেরিতে বসে বসে বই পড়ছিল শ্রাবণ। হঠাৎ করে কেউ একজন সামনে থেকে উক্ত কথাগুলো বলল। কে ডেকেছে তা দেখার জন্য একবার বইটা মুখের সামনে থেকে সরিয়ে দেখে নিল। শ্রাবণ আর পিয়া একই ক্লাসে পড়ে, অনার্স 4th বর্ষে।
প্রিয়াকে দেখে আবার বইটা মুখের সামনে মেলে ধরলো। কেমন আছো শ্রাবণ? তুমি একা? তোমার বাকি সব ফ্রেন্ডরা কোথায়? শ্রাবণের সামনে বসতে বসতে বলল প্রিয়া। ভালো, তুমি? আর বাকি সবাই ক্যান্টিনে আছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই হয়েছে সবাই ক্যান্টিনে আছে। তোমার সাথে একটু কথা বলা যাবে একাভাবে? তুই জানো না লাইব্রেরিতে কোনো রকম শব্দ করা যায় না? মুখের সামনে থেকে বইটা সরিয়ে প্রিয়াকে বলল শ্রাবণ। আচ্ছা তাহলে চলো বাইরে গিয়ে হাঁটতে হাঁটতে কথা বলি। সরি প্রিয়া, আমার এখন সময় হবে না, একটু পরে ক্লাস শুরু হবে। কথাটা বলে লাইব্রেরি থেকে বের হয়ে যায় শ্রাবণ। আরে মিস ঝগড়েটে যে কথাটা বলে শাওনির মাথায় গাঁটটা মারে অভি। এই আপনি আমাকে আবার ঝগড়ুটে বললেন? কোন সাহসে? শুধু ঝগড়ুটে না, আবার মাথায় গাঁটটাও মারলেন কেন? কোমরে হাত দিয়ে রাগী চোখে অভির দিকে তাকিয়ে বলল সায়নী। আমার হাত আমার মুখ, আমি যা ইচ্ছা হয় বলবো, যা ইচ্ছা হয় তাই করবো, তাতে তোমার কি? আমার কি মানে? আপনি আমাকে ঝগড়ুটে বলবেন আবার আমার মাথায় গাঁটটা মারবেন, আর আমি বললেই বলেন আমার কি? কালকে তুমি আমার পায়ে পেরে দিয়েছে মনে আছে? আজকে আমি তার প্রতিশোধ নিলাম। কথাটা বলে গায়ের জ্যাকেট ঝাড়া দিল অভি। কালকের প্রতিশোধ, তাই তো? ওকে ফাইন, আমিও আজকের দিনটা তুলে রাখলাম মিস্টার ছবি। দাঁত কটমট করে অভির দিকে তাকিয়ে বলল সায়নী। তোরা এত ঝগড়া কি করে করতে পারিস? অভির পাশে দাঁড়িয়ে বলল শ্রাবণ। দেখেন না ভাইয়া, এই বদমাইশ ছবি আমার মাথায় গাঁটটা মেরেছে। অভিযোগ শুনে শ্রাবণকে বলল সায়নী। যা শুনে শ্রাবণ অভির দিকে তাকালে সে আবার বলে উঠল। এই তুই এভাবে আমার দিকে তাকাবি না। তুই জানিস কালকে এই মেয়ে আমার পায়ে পাড়া দিয়ে কী অবস্থা করেছে? এবার অভি থেকে চোখ সরিয়ে সায়নীর দিকে তাকালে দেখতে পাই তার মুখ কাদো কাদো করে রেখেছে, যার জন্য আর সায়নীকে কিছু না বলে অভির দিকে তাকিয়ে বলল। অভি, সায়নী তোর ছোট হয় আর তুই ওর বড়, তাই তোর এমন করা ভালো লাগে না। ও তোর ছোট বোনের মতো। হ্যাঁ, ছোট বোন ভাবতে বয়েই গেছে। শ্রাবণের কথা শুনে মুখ বাঁকিয়ে বলল অভি। আমার বয়ে গেছে আপনার মতো ছবিকে আমার ভাই ভাবতে? এইটা নিয়ে শুরু হলো তাদের ঝগড়া। তাদের ঝগড়ার বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল মিথিলা। থামবে এবার তোমরা কি সারাদিন ঝগড়া করে যাবে? অভি ভাইয়া, তোমার সায়নীকে বোন ভাবতে হবে না, আর সায়নী তোরও অভি ভাইয়াকে ভাই ভাবতে হবে না। এবার শান্তি হয়েছে তোদের? অভি আর সায়নীর এর মাঝে দাঁড়িয়ে কথাগুলো বলল মিথিলা। তোমরা এই ঝগড়াটে বান্ধবীকে বলে দাও। অভি ভাইয়া। অভির দিকে চোখ পাকিয়ে তাকাই মিথিলা, যার পর অভি আর কোনো কথা বলল না। হঠাৎ করে মিথিলা কি মনে করে যেন শ্রাবণের দিকে তাকালে দেখতে পাই সেও তার দিকে তাকিয়ে আছে। শ্রাবণের দিকে তাকালে আবার সেই স্বপ্নের কথা মনে পড়ে যায়। এতে তার গাল বিলাস করে, যেটা কেউ খেয়াল না করলেও শ্রাবণী খেয়াল করে। মিতু, একটা সত্যি কথা বলবে? ক্লাসে বসে নোটস লিখছিল মিথিলা। হঠাৎ করে শ্রাবণীর কথায় তার দিকে তাকিয়ে আবার লেখায় মনোযোগ দিয়ে বলল। এভাবে বলছিস কেন? আমি কি কখনো তোকে মিথ্যা কথা বলেছি? না, তা কখনো বলিসনি, কিন্তু কিন্তু কি? লেখা বন্ধ করে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল মিথিলা। তুই কি আমার থেকে কিছু লুকিয়েছিস? কথাটা শুনে থতমত খেয়ে যায় মিথিলা। ফের একটু সময় নিয়ে নিজেকে সামলে মুচকি হেসে বলল। কি বলিস এসব? আর আমি আবার তোর থেকে কি লুকাবো? ঝটপট কথাগুলো বলে আবার লেখায় মনোযোগ দিল, যেন শ্রাবণী আর কোনো কথা বলতে না পারে। শ্রাবণীও আর কিছু বলল না। সরি শ্রাবণী, আমি তোকে কিছু বলতে পারলাম না। এই প্রথম আমি তোর থেকে কিছু লুকিয়েছি, আমি খুব করে সরি। একবার আর চোখে শ্রাবণীকে দেখে মনে মনে কথাগুলো বলল মিথিলা। ওই দেখ শ্রাবণ, তোর প্রিয়াঙ্কা চোপড়া। কথাটা বলেই সবাই মুখ টিপে হাসতে শুরু করলো। গাছের নিচে বসে মনোযোগ সহকারে ফোনে কিছু একটা করছিল শ্রাবণ। অভির কথা শুনে হাত থেমে যায় তার। মুখ তুলে সামনে তাকিয়ে দেখলো সত্যি প্রিয়া তাদের দিকে এগিয়ে আসছে। এই মেয়ের সমস্যাটা কোথায়? একটু শান্তিতে থাকতে দিবে না? অসহ্য একটা। মুখ ভরা বিরক্ত নিয়ে কথাগুলো বলল শ্রাবণ। শ্রাবণ বেবি। নীলের কথা শুনে সবে এবার উচ্চস্বরে হেসে উঠল। শ্রাবণ, তুমি এখানে আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজে চলেছি। শ্রাবণের সামনে দাঁড়িয়ে বলল প্রিয়া। কোথায় কোথায় খুঁজছো প্রিয়া? টেনে টেনে কথাগুলো বলল নীল, যা শুনে প্রিয়া রাগী চোখে একবার তার দিকে তাকিয়ে আবার শ্রাবণের দিকে ফিরে পড়ল। শ্রাবণ, তুমি আমাকে আজকে একটু বাড়িতে ড্রপ করে দিবে? আমি না আজকে গাড়ি নিয়ে আসিনি। গাড়ি নিয়ে আসেনি তো?
সকালে যেভাবে এসেছো যাওয়ার সময় একইভাবেই স্পিল। এবার পাশ থেকে কথাগুলো বলল রোদ। তোমাকে বলেছি আমি? তোমাকে তো বলিনি, তাহলে তুমি এত কথা বলছো কেন? রোদের দিকে রাগি চোখে নিয়ে কথাগুলো বলল প্রিয়া। প্রিয়া, আই থিঙ্ক রোদ ভুল কিছু বলিনি। তুমি তো সকালে ভার্সিটি আসছো গাড়ি ছাড়া, তাহলে এখন ডেফিনেটলি গাড়ি ছাড়া যেতে পারবে। এই শ্রাবণ, চলো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো বলে অভি শ্রাবণকে তার সাথে করে নিয়ে চলে গেল। অ্যাকচুয়ালি প্রিয়ার বাবা আর শ্রাবণের বাবা বিজনেস পার্টনার। ছোট থেকে প্রিয়া শ্রাবণদের বাড়িতে আসা যাওয়া করে, সেই সূত্রে তারা একে অপরকে আগে থেকে চিনে জানে। প্রিয়া শ্রাবণকে পছন্দ করে, সেটা প্রিয়া বারবার শ্রাবণকে বোঝাতে চায়, কিন্তু শ্রাবণ এটা বুঝতে পারে ঠিকই, কিন্তু শ্রাবণ প্রিয়াকে সহ্য করতে পারে না সেই ছোট থেকে। প্রিয়াকে সহ্য করতে না পারার কারণ আছে অনেক। শ্রাবণ সবসময় প্রিয়াকে ইগনোর করে চলে। ক্লাসরুমের জানালা দিয়ে এত সময় সবটা দেখছে মিথিলা। প্রথমে প্রিয়াকে শ্রাবণের দিকে যেতে দেখে খারাপ লাগলো, কিছু একটা মনে হতেই খুশি হয়ে মুচকি হাসতে শুরু করলো। এই তুই এইভাবে মুচকি মুচকি হাসছিস কেন রে? এক ভুরু উঁচু করে বলল সায়নী। ওই এমনি হাসছিলাম। অপ্রস্তুত হয়ে বলল মিথিলা। কি হয়েছে রে সায়নী? তিথি বলে উঠল। জানি না, জানালার দিকে তাকিয়ে একা একা হাসছে। আমি জানতে চাইলেই বলে এমনি। পাগল হয়ে গেছে মনে হয়। শুধু মুচকি হাসি না, আবার ব্লাশও করছেন ম্যাডাম। হঠাৎ করে শ্রাবণী কোথা থেকে এসে বলে উঠল, যেটা শুনে সবাই অদ্ভুত নজরে মিথিলার দিকে তাকিয়ে একসাথে বলে উঠল, ব্লাশ করছে। সবাই এভাবে বলাই অপ্রস্তুত হয়ে পড়ল মিথিলা। সে বুঝতে পারেনি শ্রাবণী এই বিষয়টা খেয়াল করেছে। এখন সে কি করবে, কি বা বলবে? কি সব তখন থেকে বলে যাচ্ছিস তোরা? আমি আবার কখন ব্লাশ করলাম? তুই কি থেকে কি দেখছিস তার ঠিক নেই। আচ্ছা, আমার আজকে একটু কাজ আছে, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। বাই। কথাগুলো বলে কোনো মতে সেখান থেকে পালিয়ে চলে যায় মিথিলা। আর সবাই কেমন অদ্ভুতভাবে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বুঝতে পারলো না হঠাৎ করে মিথিলার কি হলো। যাহ বাবা, কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝতে পারলাম না। সব কেমন জানি রহস্য লাগছে। মিথিলার যাওয়ার দিকে তাকিয়ে বলল তিথি। কুছ তো গড়বড় হে, সামথিং ইজ ফিশি। এবার সায়নী কথাটা বলে সবাইতে সহমত পোষণ করে। আরে মিথিলা যে। গেটের বাইরে দোকানে বসে চা খাচ্ছিল শ্রাবণ। হঠাৎ করে মিথিলাকে দেখে সামনে এগিয়ে এসে উক্ত কথাগুলো বলল। গেটের কাছে সবে এসে দাঁড়িয়েছিল মিথিলা, যার জন্য সে বাইরের দিকে ভালো করে খেয়াল করেনি, যার জন্য শ্রাবণের কথা শুনে অপ্রস্তুত হয়ে যায়। এই তো বাসায় যাব, কিন্তু একটু হাঁটতে ইচ্ছে করছিল। হাসি মুখ নিয়ে বলল মিথিলা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো হাঁটা যাক। শ্রাবণের কথা শুনে কিছু সময় হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে মিথিলা। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। শ্রাবণ নিজে থেকে বলেছে তার সাথে হাঁটতে। কতদিনের ইচ্ছে শ্রাবণের সাথে একসাথে হাঁটবে, আজ মনে হচ্ছে সেইটা সত্যি হতে যাচ্ছে। কি হলো, যাবে না নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে? মিথিলাকে একই জায়গায় আর হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফের বলে উঠল শ্রাবণ। চলুন। কথাটা বলেই তার পাশাপাশি হাঁটতে শুরু করলো। দুজন মানুষ পাশাপাশি হেঁটে চলেছে, মুখে নেই কারোর কথা, অথচ মনের মাঝে বয়ে চলছে হাজারো কথা বলার ব্যাকুলতা। আঙ্গুলের ফাঁকে আঙ্গুল দিয়ে দূর থেকে দূরান্ত পর্যন্ত চলা, মনের না বলা কথাগুলো প্রকাশ করা, চোখে চোখ রাখা, কিন্তু এখন কারোর মাঝে কোনো কথা নেই, শুধু রয়েছে নীরবতা। মনে হচ্ছে তারা কোনো নীরবতার প্রতিযোগিতায় নেমেছে। তুমি এখন আর আমাদের বাসায় আসো না কেন? অনেক ব্যস্ত থাকো মনে হচ্ছে। নীরবতা ভেঙে মিথিলাকে বলল শ্রাবণ। এই ভার্সিটি ফ্রেন্ড, পরিবার, এদের নিয়ে একটু ব্যস্ত থাকা হয়, এই আর কি। আর আমি কি এখনো সেই আগের মতো ছোট আছি নাকি? এখন তো আমি বড় হয়ে গেছি, আগে থেকে এখন ম্যাচিওর হয়েছি। কথাটা বলে হালকা হাসলো মিথিলা। সত্যি কি অনেক বড় হয়ে গেছো? কই দেখি। কথাটা বলে মিথিলার একটু কাছে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাইট মেপে দেখে নিল। কই তুমি বড় হয়েছো? দেখলে তো তুমি এখনো কত ছোট। আর হ্যাঁ, মানুষের ম্যাচুরিটি বয়স দেখে হয় না, মানুষের কাজ, দায়িত্ব আর ব্যবহার দেখে ম্যাচুরিটি আসে, বুঝলেন ম্যাডাম? শ্রাবণের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল মিথিলা। শ্রাবণের কথা শেষ হতেই নিজেকে সামনে নিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, এই দেখেন, আমি এখন আপনার সমান হয়ে গেছি, এখন আমি আর ছোট না।
ফুটপাতের উঁচু জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলে হাসতে থাকলো মিথিলা। আর শ্রাবণ, সে তো এখন মিথিলার হাসি দেখতে ব্যস্ত। এইবার বলো, তুমি আমার সমান নাকি ছোট? আচমকা মিথিলার হাত ধরে টেনে পিচ ঢালা রাস্তায় নেমে নিয়ে নিজের পাশে দাঁড় করিয়ে বলল শ্রাবণ। আচমকা হাত টান পড়ায় ঘাবড়ে যায় মিথিলা, কিন্তু যখন দেখলো শ্রাবণ তার হাত ধরে টেনে নিজের পাশে দাঁড় করিয়েছে, একবার শ্রাবণের চোখের দিকে তাকাচ্ছে মিথিলা। হঠাৎ করে শ্রাবণের চোখে চোখ পড়ে যায়, কেটে যায় বেশ খানিকটা সময়, চোখে চোখে কথা হলো।